তোফাজ্জলকে যারা নির্মমভাবে হত্যা করছেন, ইয়া আল্লাহ মারছে তাদেরকে আল্লাহ আপনি সঠিক বিচার করুন মাওলা। ইয়া আল্লাহ জান্নাত নসিব। আল্লাহ সর্বশক্তিমান মহান আল্লাহ পাক রব্বুল আলামিনকে স্মরণ করলে তো এইবার বেরিয়ে আসলো তোফাজ্জলের প্রেমিকা, যার কারণে তোফাজ্জল পাগল হয়েছে। তো চলুন তোফাজ্জলের প্রেমিকার ভিডিওগুলি দেখে আসি, তারপর আলোচনা করব ভিডিও শেষে। তোফাজ্জলকে যারা নির্মমভাবে হত্যা করছেন, ইয়া আল্লাহ মারছে তাদেরকে আল্লাহ আপনি সঠিক বিচার করুন মাওলা। ইয়া আল্লাহ জান্নাত নসিব করুন মাওলা। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোফায়ের দোয়া কবুল করুন। ইয়া আল্লাহ আপনি রহম করুন মাওলা। ইয়া আল্লাহ আপনি রহম করুন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমিন। তোফাজ্জল 2000 খুব সম্ভবত 19-এর শেষের পর্যায়ে 20-এর শুরুতেই মাথা একটু সমস্যা হয়। আমার আর বড় ভাই সাব ইন্সপেক্টর নাসির ফোন দেয়, ভাইয়া আপনার তোফাজ্জল আপনার কথা বলে, একটু আপনার দিকে আসেন। কোথায়? অমুক জায়গায় সিংড়া বুনিয়া। তারপর আমি গেছি, যাই দেখি তোফাজ্জলের ছিয়াল দিয়ে বান্ধা উলঙ্গ অবস্থায়। এরপরে আমি তোফাজ্জল ওখান থেকে ছাড়িয়ে আমার বাসায় নিয়ে আসি পাথরঘাটায়। সেখানে নিয়ে আসার পরে আমি তখন চিকিৎসা টিকিৎসা করে ফুল দিব্যি সুস্থ হয়ে যায়। আমার দ্বারে তখন 3 মাস 3.5 মাসের মতন আমার দ্বারে থাকে। এরপরে সুস্থ হওয়ার পর আবার তার ও কর্মজীবনে আবার চলে যায়। এরপর হঠাৎ করে আবার অসুস্থ হয়ে যায়। আবার আমার কাছে আবার আসে, আমি চিকিৎসা টিকিৎসা করে আবার 2 মাসের মতন আমার দ্বারে থাকে। এবারে আবার সুস্থ হয়। সুস্থ হওয়ার পরে আবার ওর বাড়ি নিয়ে নাজিরপুর ওর বাড়ির কাছে রাখে থানায়। ওর রাইট ওভার তো বিএম কলেজ দিয়ে ও বাংলা অনার্স মাস্টার পাস করছে। ও ভালো মামলা টামলা ড্রাফট করতে পারতো এবং রাইটার ছিল। এরপরে ওই যে মহিবুল্লাহ ওসি এবং মাওলা ওসি তাদের সাথে ও দীর্ঘদিন কাজ করেছেন। এরপরে হঠাৎ করে আবার অসুস্থ হয়ে যায়। ওখান থেকে অসুস্থ হওয়ার পরে ও পাথরঘাট আসে। পাথরঘাট আসার পরে আমি একদিন জিজ্ঞেস করি, তোফাজ্জল তুমি কি করলে তুমি সুস্থ হও? তখন ও আমাকে একটা কথা বলে, কথা বলতে বলতে কান্না করে দিছে। বলতেছে, ভাইয়া আমি 3 বেলা যদি খাবার খাইতে পারতাম আর যদি ঘুমাইতে পারতাম, আমার তো কোনো বাসা নাই, আমার কোনো ঘর নাই, আমার কেউই নাই, আমি কোথায় থাকবো? ও এই মাঝখানে ওর ভাই ক্যান্সারে মারা গেছে। মারা যাওয়ার পর আমার তো ছিল ভাই, সেও নাই, আমি কিভাবে থাকবো, কোন জায়গায় থাকবো, আমার কোনো স্থান নাই, আমি কোনো জায়গায় বোঝাই বসতে পারি না, সবাই আমাকে মানসিক টর্চার করে। এরপরে কইতে তুই আমার দ্বারা হেনে আবার থাক, আগে যে বলছে আচ্ছা ভাইয়া। তারপরে ও আমার কাছে 5 দিনের সময় দেবে। এবার 3 দিনের পর আর ডাক্তার নিয়ে আবার আসছে আমার দ্বারে গাইতে। এবার আসার পর আমি 1 বছর আমার মিলে আমার আইস ফ্যাক্টরিতে 1 বছর আমি একটা রুমে ওরে বন্দি করিয়া চিকিৎসা করাই, ওই যে ফকির দেখাই এবং সকল দিয়ে একদম ফুল দিব্যি সুস্থ হয়ে গেছে। এবার আসছে উপজেলা নির্বাচনে, আমাদের উপজেলা নির্বাচনে সে আমার ওখানে সকল ম্যানেজমেন্টের ও কাজ করছে এবং সকল লোকজনের ঈদের দায় দায়িত্ব ছিল, বাজারঘাট করার এবং সকল কিছু দায় দায়িত্ব ছিল। একদম ফুল দিব্যি সুস্থ ভালো হয়ে গেছে। হঠাৎ করে এই যে 5ই অক্টোবর, এই যে আগস্ট যে গ্যাঞ্জাম হলো, তখন তো আমি বর্তমান পাথরঘাট উপজেলা চেয়ারম্যান, তখন তো আমি একটু এইভাবে আমি একটু গাডাহা দিয়ে বাসায় থাকি। ও আমার দ্বারা 20 থেকে 25 আগস্ট আমার থেকে আউট হয়ে যায়। আউট হওয়ার পরে আমি 5 তারিখে আমি ঢাকা চলে যাই, ঢাকা থাকি। এবার শুনতেছি এবার আমাকে ওই দিন 18 তারিখ সন্ধ্যা রাত্র 9টা 19-এর সময় 9টা 19 আমাকে একটা ফোন আসে। 2বার ফোন আসছে। ফোন আসার পর আমাকে ফোন দিয়ে তোফাজ্জল আমাকে ফোন দিয়ে কান্দন হয়েছে, ভাইয়া আমাকে বাঁচান, আমার মেরে ফেলতেছে, ভাইয়া আমাকে বাঁচান। আমি কোথায়? কয় ঢাকা ভার্সিটিতে। সে বরগুনায় একটি চেয়ারম্যানের মেয়ের সাথে রিলেশন করতো। সেই মেয়েটা তাকে ছেড়ে চলে গেছে অন্য পুরুষের হাত ধরে। হয়তো তোফাজ্জল স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ শিখে সে তার প্রেয়সীর কাছে সেই চিঠি লেখার মতন তিনি সক্ষমতা অর্জন করেছে। আমরা সবাই তো মরে যাই নাই, সব তোফাজ্জল তো মরে যায় নাই, এটার বিচার হতেই হবে। জানেন ডিসপ্লে সামনে যে ছবিটি অ্যাড করে দিয়েছি, ওনার নাম হচ্ছে মাসুদ করিম তোফাজ্জল।
তো যাই হোক, এই তোফাজ্জল সাহেবের বর্তমান বিষয়ের ঘটনাটা আপনারা সবাই জানেন যে উনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি মোবাইল চুরির ঘটনায় ওনাকে ভাত খাওয়িয়ে মৃত্যুর পূর্বে ওনাকে পৃথিবীর থেকে বিদায় করা হয়েছে। তো খাবারে ছিল হয়তো ডাল, ভাত আর কিছু সামান্য সবজি। তো যাই হোক, এখন যাচ্ছি এই তোফাজ্জলের মূল বিষয়ে। যারা তোফাজ্জলের এই ঢাকা আসার পূর্বের ঘটনা আপনারা অনেকেই জানেন না, সেটা আরও কষ্টদায়ক এবং বেদনাদায়ক। তোফাজ্জলের বর্তমান কিছু ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে, সেটা হচ্ছে তোফাজ্জল সাহেবের ইতিপূর্বে আপনার একটা জীবনে অতীত ছিল যেটা খুবই কষ্টদায়ক, যার কারণে তোফাজ্জলের অবস্থা পরিণতি ঠিক এইরকম চরম পর্যায়ে চলে গিয়েছে। যারা তোফাজ্জলের গায়ে হাত তুলেছে তারা হয়তো অনেকেই জানতো না যে তোফাজ্জলের কোয়ালিফিকেশন কি। এই তোফাজ্জল কিন্তু অনার্স মাস্টার্স কমপ্লিট। শুধু তাই নয়, এই তোফাজ্জল বরিশাল বিভাগীয় ওনার যে বাসা, ওইখানে এক মেয়ের সাথে ওনার সম্পর্ক হয়, ভালোবাসার সম্পর্ক। তো ওনারা প্রভাবশালী হওয়ার কারণে এই ছেলেটির উপর ব্যাপকভাবে অমানবিক বর্বরতা এবং নিষ্ঠুরতা চালায়, যার কারণে তোফাজ্জল এক পর্যায়ে পাগল হয়ে যায়। কিন্তু এই পাগল হওয়ার পিছনে তোফাজ্জল যে একটা মাথায় আঘাত পেয়েছে, যে কষ্টের সম্মুখীন হয়েছে, সেইটা হয়তো আমরা যারা এই যে এখন পর্যন্ত এই ছেলেটির ভিডিও দেখেছি, যা কিছু চোখের সামনে আসে তা অনেকেই জানি না এবং অনেকেই সহ্য করতে পারবো না। সেটা হচ্ছে 2011 সালে তার বাবাকে হারায়, এরপর তার মাকে হারায়। তার ভাই পুলিশের সাব ইন্সপেক্টর ছিল। 2023 সালের লিভার ক্যান্সারের কারণে তার ভাই মারা যায়। আপনারা ভাবতে পারেন যে হয়তো ভাই পুলিশ ছিল, খারাপ কাজের জন্য বা চাকরিতে প্রবলেম এসে না, এমনটা নয়। তার ভাই লিভার ক্যান্সার হয়েছিল, এই জন্য তার ভাই মারা যায়। এই ছেলেটি এতগুলা সুখ সহ্য করতে না পেরে শেষ মুহূর্ত পর্যন্ত আপনার এই যে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াইছে। এমনকি ফাইনালি ভাবে ট্রিটমেন্ট করা হয়েছিল, কিন্তু ট্রিটমেন্ট করা হলেও সর্বোপরি সে সুস্থ হয়নি। তার একটা কাজ ছিল, সেটা হচ্ছে আপনার কাছে হয়তো আপনার আশেপাশে কারো কাছে 10 টাকা 20 টাকা চাইতো, ওইটা পাওয়ার পর সে খেয়ে নিত। এইটাই ছিল তার সর্বোচ্চ চাওয়া। যখন তাকে খাবার খাওয়ানো হয়, আপনারা যে ভিডিওটা দেখেছেন আপনারা দেখবেন যে ওইখানে তার অ্যাক্টিভিটিস কীরকম ছিল, এবং তাকে যে বর্বরতা মানে অমানবিকভাবে তার উপর যে টর্চার করা হয়েছে। এই হাতের মধ্যে আপনারা দেখবেন যে একটা স্ট্যাম্প কিংবা লোহারি রেখে দুইজন দুই পাশে দাঁড়িয়ে, মানে এক কথায় বলা যায় যে মানুষ মারার পর যে একটা পৈশাচিক আনন্দ থাকে, সেই আনন্দটা পেয়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওই স্টুডেন্ট। এখন যাচ্ছি মূল কথায়, সেটা হচ্ছে গিয়ে আমরা ছোটবেলায় পড়েছি যে মানুষ হওয়ার জন্য এসো, সেবার জন্য বেরিয়ে যাও। এটা হচ্ছে আমরা স্লোগানটা দেখেছি পাঠ্যপুস্তকের বইয়ে বিভিন্ন জায়গায় লেখা থাকে। কিন্তু যেখানে তারা বাংলাদেশের সবচেয়ে স্বনামধন্য ভার্সিটি পরিচিত হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়, এটা আমরা জানেন। কিন্তু এইসব ভার্সিটিতে যারা পড়াশোনার জন্য যায় তারা হচ্ছে মেধাবী, ব্রিলিয়ান্ট। আপনারা দেখবেন এই যে প্রথম শ্রেণীর যারা কর্মকর্তা হয়, যারা দেশ পরিচালনার দায়িত্ব গ্রহণ করে, সবাই না, কিছু লোক যারা এই দায়িত্ব গ্রহণ করে তাদের মধ্যে বেশিরভাগ দেখবেন এই গরিবকে লুটে পুটে দুর্নীতি বা চুরি করে, যা যদি বেতন হয় 30-40 হাজার, 50-60-70 হাজার, দেশের বাইরে হাজার হাজার শত কোটি টাকার বাড়ি গাড়ি সবকিছু জমায়। এইসব বাটপার চোর, এইসব এই ব্রিলিয়ান্ট যারা এরাই হয়ে থাকে। আর হওয়ার কারণে এই যে তোফাজ্জলের মতো অবস্থা হয়। একটা তোফাজ্জলের ঘটনা না হয় প্রকাশ পাইছে, আমি সকল ছাত্রদের কথা বলতেছি না, একটি কথা বলবো। আরেকটা এই লাইভের থেকে আরেকটা পয়েন্ট চলে আসছে, সেটা হচ্ছে এই বাংলাদেশে আপনারা জানেন যে কুঠার জন্য আন্দোলন করা হয়েছিল, কুঠা যেন বাতিল করা হয়। তো কুঠা বাতিল হয়ে গেছে, সরকার নামানোর পর, সরকারের পতন হওয়ার পর যারা কুঠা আন্দোলন করেছে সেখানকার ছাত্র দেশের আপনার সরকার হয়ে গেছে। একটা কথা বলি, এই ছাত্রের কথা এই জন্যই বললাম, রেসপেক্ট করি ওনাদের, তারপরও বলা প্রয়োজন। এই ছাত্র রাজনীতি নিষিদ্ধ করার জন্য কারণে কিন্তু এরশাদ সরকারের পতন হয়েছে। ছাত্ররা যায় পড়াশোনার জন্য, সঠিক মানুষ হওয়ার জন্য। এই ছেলেটা একবার বলছে আমাকে পাগল বলে, ইংলিশ স্পিক করছে, সেইখানে আপনি দেখবেন যে সে স্বীকার করছে যে সে আওয়ামী লীগ করতো। হয়তো এইটাও এর বড় দোষ ছিল, করতেই পারে, ভালো লাগতেই পারে একজনের। এক সময় যখন এই দেশে আওয়ামী লীগ ছিল, বিএনপির কথা বলার মতো কোনো লোক ছিল না। যারা বিএনপির লোক ছিল, এলাকায় গণ্যমান্য ব্যক্তিবর্গ যারা, তারাও দেখবেন আওয়ামী লীগের নাম লেখাইছে। এখন আবার বিএনপির যদি ভালো পজিশন থাকে, ওই লোকগুলো আবার সর্বপ্রথম ওইখানে যে তারা আপনার পাশা ছাকা দিব। এটা হচ্ছে গিয়া মানে কালচার, এটা আমাদের ট্রেডিশন। এর জন্য কথাগুলো চলে আসছে টান ভাই। এখন দেখেন এই যে তারা যে সরকার হয়ে বসে আছে, বাংলাদেশে আর ব্রিলিয়ান্ট মেধাবী কেউ ছিল না। কম বয়সী লোক এবং অধিক বয়সী লোক কোনোটাই দেশের জন্য উপযুক্ত না। এরা হচ্ছে বিবেক, মেধা, জ্ঞান শূন্য। উপযুক্ত বয়স এবং ব্যক্তিগত অভিজ্ঞতা, ব্যক্তিত্ব না থাকলে কখনোই ভালো কিছু এই দেশকে উপহার দেওয়া সম্ভব না।
আর আরেকটা বিষয় হচ্ছে গিয়ে এখানে দেখেন ঢাকা বিশ্ববিদ্যালয় যদি কখনো যান, ওইখানকার যে আশেপাশে এরিয়া আছে আপনারা ঘুরলে ফিরলে তাহলে কিছু জিনিস আপনাদের চোখের সামনে পড়বে। আমি চাই যে যারা আছেন এই ঘটনা থেকে বাকি লোকগুলো শিক্ষা গ্রহণ করেন। কোনো ছাত্র, কোনো স্টুডেন্ট আপনাদের কাছ থেকে মানবতা কি, মনুষ্যত্ব কি, বিবেক কি, সেই শিক্ষাটা গ্রহণ করবে, অর্জন করবে। আপনাদের দেখে শিক্ষা গ্রহণ করবে পুরো দেশ। এখন বর্তমান সময়ে আরেকটা বড় ধরনের ত্রুটি, সেটা আমি ক্লিয়ার করছি, সেটা হচ্ছে পাঠদান ব্যবস্থাপনা। যারা পাঠদান ব্যবস্থাপনায় আছেন ওনারা কেউ সঠিক শিক্ষাটা প্রদান করতেছে না। আসে বই খুলে পাতা খুলে আপনার 1 পাতা 2 পাতা পড়ায়, জানে মাস গেলে বেতন পাইবো। সঠিক শিক্ষা, আদর্শ মানুষ হওয়ার জন্য যে গুণ, যে দীক্ষাটা দেওয়া প্রয়োজন সেটা দিচ্ছে না। যদিই দিত, যদি তাদের মধ্যে থাকতো, তাহলে আজকে কিন্তু এই ছেলের যে অবস্থা হয়েছে, এই অবস্থা এই দেশে হইতো না। আরেকটা কথা বলবো, সেটা হচ্ছে যদি আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকা অবস্থায় হাজার হাজার লোকের গায়েবী, লাখ লাখ লোকের মামলা দিয়ে থাকে, আপনারা এসে ঠিক একই কাজ করবেন না। তারা যদি আপনাকে আমাকে মারে, আপনারা এসে আবার আপনারা কারো গায়ে হাত তুলবেন না। এটা বলার কারণ হচ্ছে তাহলে তো আপনারা দুইজন সমান সমান হয়ে গেলেন। আমাদের দেশের মানুষের নিরাপত্তা কোথায়? এই ছেলেটি একবার স্বীকার করেছিল, শুনছিলাম যে প্রধানমন্ত্রীকে ভালোবাসে, আওয়ামী লীগ করতো, তার একটা পদ আছে, হইতে পারে এর কারণেও, এর রুশানালেও এর সাথে এই কাজ করতে পারে। কিন্তু অ্যাকচুয়ালি যারা বুঝতে পারে না, কে মেন্টাল, কে পাগল, কে 10 টাকা 20 টাকার জন্য চায়া খায়, যার মাথায় এই ধরনের সমস্যা, তাকে পৃথিবীর থেকে বিদায় করে দিছে। তাহলে একটা মানুষের সাথে কথা কাটাকাটি, রুশানালের সম্মুখীন হলে তার কি অবস্থা করতে পারে? আপনারা বলেন, প্রশ্ন রেখে যাচ্ছি, এজন্যই বলবো পাঠদান ব্যবস্থাপনায় যে সকল মহোদয় আছেন ওনাদের বলবো আপনাদের শিক্ষা ব্যবস্থাপনা খুবই ভালো। আমি মনে করি আমাদের যারা শিক্ষা দিয়েছে ওনারাই বেটার ছিল। বর্তমান সময়ে আপনারা দেখবেন, এই যে আমি এরশাদ সরকারের কথা এই জন্য উঠাইছি যে এই যত সব আপনার উশৃঙ্খলতা, অপকর্ম, কুকর্ম, মারামারি, হানাহানি যাই করুক, সব দেখবেন এই যে আমার থেকে যারা জুনিয়র লেভেলের বয়স, এই যে ছাত্র পর্যায়ে এরাই করে থাকে। এদের রক্ত গরম, একটা যা খুশি তাই করে ফেলায়। এদের খালি কানে কোনো একটা পড়া দিতে পারলেই ওই অনুযায়ী তারা সামনের দিকে এগিয়ে যায়। কিন্তু আমার মতো বয়স কিংবা আমার পরবর্তী পর্যায়ে যারা আছে, তাদের টাকা দেওয়া হোক, লুপ দিয়ে খেয়ে হোক, যেটা দেওয়া হোক, আপনি কখনো এইসব কাজ করাইতে পারবেন না। আশা করি আমার কথাটা বুঝতে পারছেন। এটা আমি কোনো ব্যক্তি কেন্দ্রিক কথা বলছি না, কিংবা কোনো স্বার্থ নিয়ে বলছি না। আমি ওই সমস্ত ব্যক্তিকে বলতেছি যারা এই তোফাজ্জলের মতো লোকের প্রতি এরকমের বর্বরতা এবং নিষ্ঠুরতা চালায়, যাদের কারণে অনেক মায়ের বুক খালি হয়ে যায়, যাদের কারণে ওই যে আপনার কি বলে মুগ্ধর মতো ছেলের অবস্থা হয়, সাইদের মতো অবস্থা হয়। একটি কথা বলবো, আপনারা অনেকেই ভাবেন যে আপনারা নতুন দেশ উপহার দিয়েছেন, সে ভালো, কিন্তু আপনারা যে নতুন দেশ উপহার দিয়েছেন, আপনারা যদি 50,000, 1 লাখ, 1.5 লাখ লোক থেকে থাকেন, তাহলে বাংলাদেশের কোটি কোটি লোক আপনাদের জন্য দোয়া করেছে। সো এই বাংলাদেশের সাধারণ মানুষ, কৃষক, শ্রমিক, দিনমজুর, গার্মেন্টস সরকার, যাই বলেন না কেন, গ্রামের সহজ সরল মানুষ, সকলের মনের ভাষা, হৃদয়ের ভাষা একটাই ছিল। সো কেউ অহংকার করবেন না যে আমি করেছি, আমার পক্ষে সম্ভব হয়েছে, আমি এটা বিতাড়িত করেছি। নো, আশা করি আমার বিষয়টা বুঝতে পারছেন। এই অহংকার মনের ভিতরে কখনো কোনো কারণে আপনারা এই বিষয়টা যেন বোধোদয় উদ্রেক না হয়। থ্যাংক ইউ। তো যাই হোক, কথাগুলো বলা প্রয়োজন ছিল, অনেক কষ্ট পেয়েছি, যার কারণে আমি কথাগুলো বলতে বাধ্য হয়েছি। এটা আসলে আমি কেন, কেউই মেনে নিতে পারবে না। আশা করি আমার বিষয়টা বুঝতে পারছেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বেঁচে থাকলে আবারও দেখা হবে, মরে গেলে বিদায়। প্রত্যাশায় মোহাম্মদ আলম হাসান আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। আরেকটি বিষয়, যেহেতু কয়েকজন ছাত্র স্বীকার করেছে, আবেগের বশবর্তী হয়ে এটা করে ফেলেছে, সো তারাও আমাদের দেশের মানুষ, আমাদের ছোট ভাই। রেসপেক্টফুলি একটি কথা বলবো, সেটা হচ্ছে তাদের জন্য এমন কোনো সাজা না দেওয়া হয় যাতে করে তাদের লাইফ বরবাদ হয়ে যায়। যেহেতু বলতেছে যে এটা ভুল হয়ে গেছে, অ্যাক্সিডেন্টলি তারা তাদের ভুল বুঝতে পারছে, তাদের যেন বিষয়টা লঘু সাজা কিংবা কঠোর শাস্তিমূলকের আওতায় নেওয়া হয়, যেন বড় ধরনের কিছু না করা হয়। থ্যাংক ইউ। সবাই ভালো থাকবেন, সকলের প্রতি আন্তরিকতা, ভালোবাসা রাখতেছি। তোফাজ্জলের পরিবারের জন্য দোয়া রাখতেছি। আর তোফাজ্জল ভাই খুব ব্রিলিয়ান্ট স্টুডেন্ট ছিল, ভালোবাসার কারণে এবং তার মা বাবা ভাইকে হারানোর কারণে তার অবস্থা এতটাই খারাপ, কিন্তু শেষ মুহূর্তে এরকম কাজটা যে করছে, আসলে এই ছেলের লাইফটাই কষ্টে কষ্টে কাটে গেছে। সম্পূর্ণ লাইফের বিষয়টা যারা জানবে তারা হয়তো চোখের পানি ধরে রাখতে পারবে। আমরা সবাই তো মরে যাই নাই, সব তোফাজ্জল তো মরে যায় নাই। এটার বিচার হতেই হবে এবং ভেরি সুন হতে হবে। করে দেখান আপনারা প্লিজ। এখন করেছে, এখনই ধামাধাম 10 থেকে 15 দিনের মধ্যে বিচার ব্যবস্থাকে স্ট্রং করে ওদের প্রত্যেকেই বিচার আওতায় আনা উচিত।
নিরাপত্তা বেষ্টনীতে যারা বসে আছেন তাদের দায়িত্ব কি? একটা পর্যায়ে যখন মানুষ নিরাপত্তার জন্য দেয়ালে পিঠ থেকে যায়, মানুষ কিন্তু সামনে এগোবই। এটাই কিন্তু বাস্তব। এমন হতে পারে যে এটা প্যানিক সৃষ্টি করার জন্য করছে। আমরা ভালো করেই জানি সোশ্যাল মিডিয়ার একটা ইম্প্যাক্ট পড়ে। আমাদের এই যুদ্ধের মধ্যে কিন্তু সোশ্যাল মিডিয়া একটা বড় ভূমিকা পালন ছিল, এবং আমি যাদেরকে বলি ডিজিটাল যোদ্ধা। সো এই সোশ্যাল মিডিয়ায় যদি এগুলো পোস্ট হয়, এগুলো বারবার রিভিউ হয়, মানুষের মধ্যে কিন্তু ওই ইম্প্যাক্টটা আসবে। তাহলে আসলে আমরা সিকিউরড না, একই জিনিসের রিপিটেশন হচ্ছে। এটা একটা ব্লু প্ল্যান, রাইট? সো আমি কোনোভাবেই যোগ সাধক না খুঁজে আমার মনে হয় যে ক্রাইমটাকে বন্ধ করি। এটার সাথে ওটার মিল, ওটার সাথে ওটার সাদৃশ্য, এগুলো করলে হবে কি জানেন? কালক্ষেপণ হবে, সময় দীর্ঘায়িত হবে। কাজের কাজ যেটা হবে, ওরা আরেকটা নতুন প্ল্যান করতে সুযোগ পাবে। এটাকে মানে দীর্ঘমেয়াদী ওদের কোনো প্ল্যানের মধ্যে ওদেরকে এগোতে দেওয়া যাবেই না। এখন করেছে, এখনই ধামাদ্দাম 10 থেকে 15 দিনের মধ্যে বিচার ব্যবস্থাকে স্ট্রং করে ওদের প্রত্যেকেই বিচার আওতায় আনা উচিত। দেখেন, এই প্র্যাকটিসের মধ্যে আপনি নিজেও পড়েন, বিকজ এই যে ইনফরমেশনগুলো একটার পর একটা ঘটছে, আমরা বা আপনারাই তো ধারক বাহক, এই গণমাধ্যমের লোকরা, আপনারাই তো জনগণের কাছে পৌঁছাচ্ছেন যে এটা ঘটেছে গত সপ্তাহে, এখন ঘটেছে এটা। ঘটনাটা পৌঁছানো আপনারা কমিটেড জনগণের কাছে, আপনার ইলেকট্রনিক মিডিয়া, প্রিন্ট মিডিয়া, কিন্তু প্রপার জিনিসটাকে আদৌ পৌঁছাচ্ছে? এটার পেছনের ঘটনাটা কি, এটাকে আমাদেরকে বের করে আনতে হবে। ঘটতেই পারে ঘটনা, একটা দুটো ঘটনা ঘটবে, কিন্তু দায়িত্বপ্রাপ্ত যারা রাষ্ট্রপ্রধান তাদের দায়িত্ব কি? নিরাপত্তা বেষ্টনীতে যারা বসে আছেন তাদের দায়িত্ব কি? এগুলার যথাযথ বিচার করা, তাই তো? যদি যথাযথ বিচার হয় তাহলে নিশ্চয়ই এগুলো পুনরাবৃত্তি হবে না। আর ওদের তো একটা ব্লু প্ল্যান নিশ্চয়ই আছে যে আমরা লাস্ট এই ঘটনার পরে আমরা এখন এই 6 মাসে এই ঘটনাগুলো ঘটায় যাব। এদেরকে রেস্টলেস করতে হবে, মিডিয়াকে রেস্টলেস করতে হবে, জনগণকে প্যারানয়েড করে দিতে হবে, জনগণকে ট্রমাটাইজ করতে হবে। ওরা ব্লু প্ল্যান করবে, আমরা যদি বসে বসে জানি যে হ্যাঁ ওরা ব্লু প্ল্যান করবে, আমরা কিন্তু কোনো ইনিশিয়েটিভ নিব না, তাহলে তো ওরা ওদের লক্ষ্যে পৌঁছাবেই। আমাদেরকেও তো সচেতন হইতে হবে, আমাদেরকে সোচ্চার হইতে হবে। আমরা যদি জুলাইতে সোচ্চার হই, আমরা যদি অগাস্টে সোচ্চার হই, আমাদেরকে এখনও সোচ্চার হইতে হবে। আমাদেরকে ঘরে বসে বসে লাইক কমেন্ট দিয়ে বসে থাকলে হবে না। যে যার অবস্থান থেকে প্রত্যেকেই প্রতিবাদী হইতে হবে, এগুলা বন্ধ করতে হবে এবং সহযোগিতার হাত বাড়াই দিতে হবে। সেটা সরকারকেও দিতে হবে, স্টুডেন্টদেরকেও দিতে হবে। কোনোভাবে যাতে ডিমোটিভেটেড না হয় এই সুযোগ দেওয়া যাবে না। আমি ধরেই নিলাম ওর কেউ নাই, কিন্তু পুরো বাংলাদেশ তো ওর, সেই দেশের নাগরিক, আমার কোনো না কোনো ভাই, সে কোনো না কোনো তার আমি ভাই। সো তাইলেই তো হইল। আমরা সবাই তো মরে যাই নাই, সব তোফাজ্জল তো মরে যায় নাই। আমি বলছি, আপনারা বলেন, এটার বিচার হতেই হবে এবং ভেরি সুন হতে হবে। করে দেখান আপনারা প্লিজ যে এদের প্রত্যেকে বিচার আওতায় আনা হয়েছে, এদের প্রত্যেকে শাস্তি হয়েছে, তাহলে তো আমরা হ্যাপি। তাহলে তো সে একই হইল, সেই প্রশ্নবিদ্ধ আগেও যা ছিল এখন তাহলে তাই হবে। কিন্তু আমি ওটা আশা করি না ওটা হবে। আমার বিশ্বাস, আমার শ্রদ্ধা আছে এই গভর্নমেন্টের প্রতি, স্টুডেন্টদের প্রতি, এই উপদেষ্টা ক্যাবিনেটের প্রতি, এবং ওনারা নিশ্চয়ই এটাকে খুব শক্তভাবেই নিয়েছে। আমার বিশ্বাস, যদি এটাকে নিয়ে কোনো রকম কালক্ষেপণ হয়, জনগণ কিন্তু সময় মতো আবার রাস্তায় দাঁড়াবে। এরকম পুনরাবৃত্তি ঘটবে। একটা পর্যায়ে যখন মানুষ নিরাপত্তার জন্য দেয়ালে পিঠ থেকে যায়, মানুষ কিন্তু সামনে এগোবই। এটাই কিন্তু বাস্তব। প্রেমের ছলনায় কত মানুষ নিঃস্ব হয়ে যাচ্ছে। আমার মতন কোনো একজন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকের হাত ধরেই হয়তো তোফাজ্জেল স্বরবর্ণ ব্যঞ্জনবর্ণ শিখে সে তার প্রেয়সীর কাছে সেই চিঠি লেখার মতন তিনি সক্ষমতা অর্জন করেছেন। আমার কাছে মনে হচ্ছে যে এই ডিবি হারুনের পথ অনুসরণ করেছে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী নামক অছাত্ররা। আমি আর কোনোদিন আমার সন্তানকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ানোর স্বপ্ন দেখি না। মাংস ভাত আমার গলার নিচ দিয়ে স্বাভাবিকভাবে যাবে না, কারণ ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাণের বিদ্যাপীঠ, সকলের কাছে, প্রতিটি বাবা মার কাছে একটি উচ্ছ্বাসের বিদ্যাপীঠ। সেই বিদ্যাপীঠে তোমার মতো একজন তোফাজ্জেলকে নিস্তব্ধ নিস্তেজ করে দিয়েছে হায়নার কবল। আপনি বিশ্বাস করবেন কিনা আমি জানি না, এই তোফাজ্জেলকে দেখে আমার ছোট ভাইয়ের কথা মনে পড়েছে। আমার কাছে মনে হয়েছে যে আমি আমার ছোট ভাইয়ের প্রতিকৃতি আমি দেখতে পাচ্ছি, কারণ তোফাজ্জেল আমাদের এই সমাজের একটি মূর্ত প্রতীক, সেটি হচ্ছে ভালোবাসা। এই পৃথিবীতে ধীরে ধীরে আমরা দেখতে পাচ্ছি প্রতারণার কবলে পড়ে কত মানুষ নিঃস্ব হয়ে যাচ্ছে, প্রেমের ছলনায় কত মানুষ নিঃস্ব হয়ে যাচ্ছে। প্রতিদিন একটি মানুষ একাধিক মানুষের সাথে ভালোবাসার নামে মিথ্যা প্রহসন করে, আর সেখানে তোফাজ্জেল কি করলো? একটি মানবীকে ভালোবেসে তার জীবনটা কি বিপন্ন করে ফেললো।
সে তার পুরো মানসিক ভারসাম্য হারিয়ে একজন মানসিক বিকারগ্রস্ত হিসেবে এই সমাজে তিনি ঘুরে বেরিয়েছেন বিভিন্ন জায়গায়, বিভিন্ন প্রান্তরে। তোফাজ্জেল কিন্তু একটি শিক্ষিত পরিবারের সন্তান। তোফাজ্জেল কিন্তু নিজেও একজন স্বশিক্ষিত একজন মানুষ। সে আমাদেরই ভাই, আমাদের যে কোনো পরিবারের একটি সন্তান। এবং একজন শিক্ষক হিসেবে আমি বলবো, আমার মতন কোনো একজন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকের হাত ধরেই হয়তো তোফাজ্জেল স্বরবর্ণ ব্যঞ্জনবর্ণ শিখে সে তার প্রেয়সীর কাছে সেই চিঠি লেখার মতন তিনি সক্ষমতা অর্জন করেছেন। আমি আসলে সত্যি কথা, আমি তোফাজ্জেলের জন্য আমি নির্ঘুম। আমি বিশ্বাস করেন, শুক্রবার আপনারা সবাই জানেন প্রতিটি বাসায় ভালো খাবার রান্না হয়। আমার ফেসবুক পেজে আমি লিখেছি যে ভাই, পাগল ভাই, তোমার জন্য আমি আর কোনো দিন মাংস খেতে পারবো না, তোমার জন্য কোনো দিন আমি আর মাংস ভাত আমার গলার নিচ দিয়ে স্বাভাবিকভাবে যাবে না। কারণ ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাণের বিদ্যাপীঠ, সকলের কাছে, প্রতিটি বাবা মার কাছে একটি উচ্ছ্বাসের বিদ্যাপীঠ। সেই বিদ্যাপীঠে তোমার মতো একজন তোফাজ্জেলকে নিস্তব্ধ নিস্তেজ করে দিয়েছে হায়নার কবল। আমরা এই আন্দোলন, ছাত্র আন্দোলনকে আমরা সমর্থন করেছি, সুশীল সমাজ সমর্থন করেছি। এই ছাত্র আন্দোলন যেন স্বাধীনতা লাভ করতে পারে সেই জন্য দল বল নির্বিশেষে যার যার অবস্থান থেকে আমরা কাজ করেছি। কিন্তু আমরা কি দেখেছি? আমরা দেখেছি তোফাজ্জেলের নাম করে একটি নিষ্পেষণ, তোফাজ্জেলের নাম করে আমাদের এই সমাজে আমাদের কি করেছে? একটি মানুষকে নিশ্চিহ্ন করে দিয়েছে, একটি মানুষকে চিরতরে মিথ্যা অপবাদ, চুরির অপবাদ দিয়ে নিস্তব্ধ নিষ্প্রভ করে দিয়েছে। কিন্তু যেই তোফাজ্জেলকে তোমরা রক্তাক্ত করেছো, তোমরা কি জানো যে সারা বাংলাদেশের কোটি কোটি মানুষের তোমরা চোখের জল ঝরিয়েছো? তোফাজ্জেলকে মেরে ফেলার পরে অনেকে বলেছে যে তোফাজ্জেলের পরিবারে কোনো কান্না করার মানুষ নেই, কিন্তু তোফাজ্জেলের জন্য কোটি কোটি মানুষ চোখের পানি সংবরণ করতে পারছে না। তোফাজ্জেলের জন্য এ সমাজের সুশীল সমাজ জেগে উঠেছে। তোফাজ্জেলের শেষ অন্তিম যাত্রা দেখে সকল মানুষ চোখের পানিতে ভাসিয়েছে। তাহলে কে বলেছে যার কেউ নেই তার পৃথিবীতে অজস্র মানুষ আছে? ভাই তোফাজ্জেল, তোমার প্রতি আমি একজন শিক্ষক হিসেবে না, আমি তোমার প্রতি একজন বোন হিসেবে বলবো, তুমি আমাদের ভাই, তোমাদের আমরা এই সমাজ রক্ষা করতে পারি নাই, তোমাদের হায়নার কবল থেকে তোমাকে গ্রাস করে, তোমাকে সেই রাহুর গ্রাস থেকে আমরা মুক্ত করতে পারি নাই। এই অপরাধ আমাদের। তুমি কি সুন্দর করে সারা জীবনের চিরতরে শান্তির ঘুম ঘুমিয়ে গেলে, কিন্তু আমাদেরকে তুমি কি করেছো? পুরা অশান্তির রাজ্যে আমাদেরকে ভাসিয়ে দিয়ে গিয়েছো। একজন শিক্ষক হিসেবে, একজন বোন হিসেবে, একজন মা হিসেবে আমি বলবো, এরকম তোফাজ্জেলের জীবন যেন কেউ এইভাবে রক্তাক্ত করে নিঃশেষ করে না দেয়। কারণ আমি তোফাজ্জেল মারা যাওয়ার একদিন পরে আমার ফেসবুকে স্ট্যাটাসে লিখেছিলাম, কত ভাইকে আলু ভর্তা ডাল আমি দিয়ে আমার ভাইদের আগলে রাখি, তুমি কেন রাস্তায় ঘুরতে ঘুরতে আমার কাছে আসলা না? আমি তো তোমাকে আগলে রাখতে পারতাম। আমি আপনাদের একটা কথা বলি, ডিবি হারুন যে ভাত খাইয়ে মানুষকে হত্যা করত, সেই হত্যাগুলো ছিল কিন্তু মানসিক হত্যা। কারণ সে চেতনার জায়গাটা, মানুষ খাওয়ার পরে মানুষ দুর্বল হয়ে যায়। আপনাকে যদি আমি খাবার দেই, আপনার স্বাভাবিকভাবেই আমার প্রতি একটি দুর্বলতার জায়গা কাজ করবে। তো সেইভাবেই ডিবি হারুন, যিনি একটি কলঙ্কিত নাম, আমার কাছে মনে হচ্ছে যে এই ডিবি হারুনের পথ